সন্তান না হওয়ার জন্য স্বামী ও শাশুড়ি মিলে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং ডিভোর্স দিয়ে 4 দিনের মাথায় স্বামী দ্বিতীয় বিয়ে করেন। সেখানেও সন্তান না হলে সে তার প্রথম পক্ষের স্ত্রীকে খুঁজতে থাকে এবং পরে জানতে পারে তার একজন ছেলে সন্তান আছে। সে কি আদৌ তার ছেলে সন্তানের পিতৃপরিচয় দিতে পারবে? জানতে হলে শুনুন বাবুরাম মণ্ডলের গল্প প্রথম স্ত্রী। ডিভোর্সের ঠিক 4 দিনের মাথায় দ্বিতীয় বিয়ে করল প্রকাশ চক্রবর্তী। ডিভোর্স করতে অবশ্য তেমন বেগ পেতে হয়নি তার, কারণ রুমা কেসখামারি করেনি, খোরপোশও চায়নি। প্রকাশ যেদিন রুমাকে পেপারে সই করতে বলেছিল সেদিনই সে মাথা নিচু করে সই করে দেয় এবং যেদিন ফাইনাল পেপার হাতে পায় বিনা বাক্য ব্যয়ে খালি হাতে বাড়ি ছেড়ে চলে যায়। রুমা কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি, কটু কথাও বলেনি, চোখের জলও ফেলেনি। শুধু রাস্তায় নেমে বাড়িটির দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। প্রকাশের প্রথম বিয়ে ভাঙে সন্তান করে। তার মা এই নিয়ে জব্বর বিরক্ত ছিলেন। তিনি মাঝে মাঝেই বৌমাকে বংশরক্ষার অজুহাতে অনেক কথা শোনাতেন। ডাক্তার বুদ্ধি দেখিয়ে প্রকাশ চেষ্টা যে করেনি তা নয়, কিন্তু হয়নি। শেষমেশ প্রকাশ একতরফা সিদ্ধান্ত নিয়েই ফেলে। নতুন বিয়ে করলে হয়তো সন্তান হতে পারে এই ভাবনায়। একদিন রাতে সে তার সিদ্ধান্তের কথা রুমাকে জানায়। 10 বছরের বিবাহিত জীবনের ইতিমাত্র 10 সেকেন্ডে। এরপরেও প্রকাশের সন্তান হয়নি। কেন হয়নি তা ডাক্তারও বলতে পারেনি। প্রকাশ অথবা তার দ্বিতীয় স্ত্রীর কোনো দোষ আছে বলে প্রমাণিত হয়নি। প্রকাশ এখন এটা মেনে নিয়েছে। তার মাও আর কিছু বলার জায়গায় নেই। বয়সের ভারে তিনি এখন বাক্যহারা, শয্যাগত। প্রকাশের দ্বিতীয় স্ত্রী অনিমা সন্তান না হওয়ার কারণ হিসেবে প্রকাশকেই দায়ী করে অভিযোগ তোলে মাঝে মধ্যে। প্রকাশের দ্বিতীয় বিয়ের শখ তার জীবনটা তছনছ করেছে বলে খোঁটা দেয় অনিমা। প্রকাশ এখন বুঝতে পারে সন্তান সবার হয় না এবং এতে অসুখী হবার কোনো কারণ নেই। সে এটাও বুঝতে পেরেছে ভালোবাসা চলে গেলে সুখ মরে যায়। সে রুমাকে তাড়িয়ে ভালোবাসা হত্যা করেছে, সুখ তালাবন্দি করেছে। আজ 12 বছর পর প্রকাশের হঠাৎ মনে হলো রুমা কেমন আছে, কোথায় আছে, কি খাচ্ছে। সে কি বাবার কাছে ফিরে গিয়েছিল, অথবা তার ভাইয়ের কাছে, অথবা বেঁচে আছে তো? দুঃখ, যন্ত্রণা, অপমানে সুইসাইড করেনি তো? এরপর প্রায় 2 মাস অনেক চেষ্টা করে প্রকাশ জানতে পেরেছে রুমা উত্তরপাড়ায় থাকে, একাই থাকে, ফ্ল্যাট কিনেছে এবং 11 বছরের একটি ছেলেও আছে। তার মানে ওর হাজব্যান্ড আছে, দ্বিতীয়বার বিয়ে করেছে। প্রকাশ মনে মনে ভাবল বেশ করেছে, সে যদি দ্বিতীয় বিয়ে করতে পারে রুমা কেন পারবে না, ঠিক করেছে। এর কিছুদিন পর থেকেই প্রকাশের মনে হতে লাগলো রুমার সঙ্গে যদি একবার অন্তত দেখা করা যায়। ভয় বা লজ্জার তো কিছু নেই, সেও বিয়ে করেছে, রুমাও বিয়ে করেছে, সমান সমান। রুমা যদি বিয়ে না করতো তাহলে নয় কথা ছিল। রুমা কি দেখা করবে? তার সন্তান, তার হাজব্যান্ড কি মনে করবে? রুমা কি চাইবে তার সন্তান জানুক তার মা ডিভোর্সি, 10 বছর অন্যজনের সঙ্গে ছিল, অথবা তার বর্তমান স্বামী পর্যন্ত হয়তো জানেই না রুমার আগে একজনকে ভালোবেসে বাবা মায়ের অমতে বিয়ে করেছিল। এমনকি দুর্দণ্ড প্রতাপ পুলিশ অফিসারের ভাইয়ের নামে কেস পর্যন্ত। প্রকাশ
প্রায় 2 মাস খুঁজে খুঁজে বের করেছে রুমার উত্তরপাড়ার ফ্ল্যাট। পরপর 2 রোববার না পেয়ে আজ 3য় রবিবার আবার এসেছে কি এক অমুক টানে। এদিন দরজা খুলল একটি 10-11 বছরের ফুটফুটে ছেলে। অচেনা এক ভদ্রলোককে দেখে সে প্রথমে হাত জোর করে নমস্কার করল, তারপর বলল, আপনি কি কাউকে খুঁজছেন? এটা কি রুমা নিয়োগী নিয়োগী নয় চক্রবর্তী? মানে রুমা চক্রবর্তীর ফ্ল্যাট? রুমা তোমার কি হয়? মা। আচ্ছা, এটা তাহলে রুমার ছেলে। ভারী সুন্দর হয়েছে তো। সে আবার জিজ্ঞাসা করল, রুমা চক্রবর্তী তোমার মা? হ্যাঁ। ফ্ল্যাটে আছেন না কোথাও গেছেন? স্কুলে। তোমার মা স্কুলে চাকরি করেন? হ্যাঁ। আজ কি একটা পরীক্ষা আছে? আপনি কি মায়ের বন্ধু? তা বলতে পারো। তাহলে ভেতরে এসে বসুন, মা 5 মিনিটের মধ্যেই এসে যাবেন। বলেই ছেলেটি দরজা ছেড়ে দাঁড়ালো। প্রকাশ ভেতরে ঢুকে ড্রয়িং রুমে এসে অবাক হয়ে গেল। তার কলেজ লাইফের একটি দুষ্প্রাপ্য ছবি সোফার ঠিক উল্টো দিকে টাঙানো। এই ছবি এখানে এলো কি করে? আশ্চর্য। প্রকাশ ছবিটি দেখে ছেলেটিকে জিজ্ঞাসা করল, একে চেনো? কে ইনি? ছেলেটি হেসে উত্তর দিল, ইয়েস, হি ইজ গড, হি ইজ মাই গড। আমি প্রতিদিন সকালে ছবিটির সামনে বসে প্রার্থনা করি। ঠিক এমন সময় কলিং বেলের আওয়াজ হতেই ছেলেটি দৌড়ে গেল দরজার কাছে। গিয়ে তড়বড়িয়ে বলল, মা, তোমার বন্ধু এসেছেন তোমার সঙ্গে দেখা করতে। রুমা ডাইনিংয়ে এসে প্রকাশের পায়ে হাত দিয়ে নমস্কার করে ব্যাগ রেখে পাশেই বসল। বলল, কেমন আছো? রুমা যেন জানতো প্রকাশ আজ আসবে। রুমার স্বভাব একদম পাল্টায়নি। আগেও যখনই সুযোগ পেত তখনই পায়ে হাত দিয়ে প্রণাম করত প্রকাশকে। প্রকাশ খুব বিড়ম্বনায় পড়ল। প্রকাশ ভেবেছিল রুমা তার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করবে। এই আচরণ সে কল্পনাও করতে পারেনি। প্রকাশ অস্বস্তি এড়াবার জন্য হেসে বলল, তোমার হাজবেন্ড কোথায়? আজ তো রবিবার, বাড়ি নেই কেন? রুমা হেসে বলল, হাজবেন্ডের সঙ্গেই তো কথা বলছি, বাড়িতে বসেই তো বলছি, মুখোমুখি কথা বলছি। সেই সময় ছেলেটি 2 গ্লাস জল এনে টি টেবিলে রেখে পাশেই দাঁড়ালো। রুমা ছেলেকে উদ্দেশ্য করে বলল, সাম্য, তোমার ছবির গড ইনি, তোমার বাবা। আমি তোমাকে বলেছিলাম না একদিন ঠিক আসবে, বাবাকে প্রণাম করো। সাম্য বাবাকে প্রণাম করল। এরপর প্রকাশকে উদ্দেশ্য করে বলল, এই তোমার ছেলে, তোমার অনুমতি ছাড়া ওর নাম রেখেছি সাম্য। ছেলের মাথায় হাত রেখে একটু আশীর্বাদ করে যাও। প্রকাশ বিষয়টি জোকস হিসাবে নিয়ে রুমাকে বলল, তোমার অপমান করার অধিকার আছে, কিন্তু ছেলের সামনে মিথ্যে বলছো কেন? এটা ঠিক নয়। রুমা এই সময় ছেলেকে বলল, তুমি একটু ও ঘরে যাও তো বাবা। সাম্য চলে গেলে রুমা পুনরায় বলল, তোমাকে একটা কথা বলার সুযোগ হয়নি। তোমাদের বাড়ি থেকে আসার 4 দিন পর আমি বুঝতে পারি আমি প্রেগন্যান্ট। তোমার কি আর কিছু জানার আছে? প্রকাশ এরপর কথা বলার আর কোনো ভাষা খুঁজে পেল না। তার মনে পড়ছে ডিভোর্স ফাইল করার পরে সে একবার জোর করে মিলিত হয়েছিল রুমার অমতে। প্রকাশ উত্তেজনায় উঠে দাঁড়ালো, চিৎকার করে বলল, সাম্য আমার ছেলে, আমার। রুমা শান্তভাবে প্রকাশের চোখে চোখ রেখে বলল, সাম্য তোমার ছেলে এটা ঠিক, কিন্তু তুমি ওর বাবা নও, বাবা হওয়ার যোগ্যতা তোমার নেই। অ্যাক্সিডেন্টালি তুমি বাবা হয়েছ।
খুশিতে উত্তেজিত হয়ে প্রকাশ বলল, তুমি যাই বলো আর না বলো, আমি আমার ছেলে নিয়ে যাব। ও আমার ছেলে। ভগবান যেমন অদৃশ্যে থাকেন, আমিও বলবো তোমাকে অদৃশ্যে থাকতে। আর একটা অনুরোধ, আর কোনোদিন এ বাড়িতে এসো না, কোনো দিনও না। দরজা খোলা আছে, নিশ্চয়ই আর অনুরোধ করতে হবে না বেরিয়ে যাওয়ার জন্য। বলি আর একবার পায়ে হাত দিয়ে প্রণাম করে দ্রুত পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল রুমা। কলমে বাবুরাম মণ্ডল, কণ্ঠে সঞ্চারী রায়, মিউজিক শুভ্রা পাল। আমার গল্প পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।